হ্যালো স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এবছর মাধ্যমিক দেবে। আজ আমরা আলোচনা করব বিগত বছরের মাধ্যমিকের ম্যাথের কোশ্চেন এবং তার সলিউশন নিয়ে, যেগুলি এবছর যারা মাধ্যমিক দেবে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমি সমস্ত ক্লাসের স্টুডেন্টদের বলবো, তোমাদের যেই সমস্ত চ্যাপ্টার বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন তুমি ক্লাস 9-এ পড়ো, হয়তো তোমার কোনো একটা চ্যাপ্টার বুঝতে অসুবিধা হচ্ছে, বা তুমি অন্য কোনো ক্লাসে পড়ো, তোমার ম্যাথের কোনো একটা চ্যাপ্টার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে জানিও, যাতে করে আমি সেই সমস্ত চ্যাপ্টারেরও ভিডিও আপলোড করতে পারি, যাতে তোমার ওই চ্যাপ্টারে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা না থাকে। ঠিক আছে, তাহলে আজ আমরা আলোচনা করব 2019 সালের মাধ্যমিকের ম্যাথের কোশ্চেন নিয়ে। এছাড়া পরবর্তীকালে তোমাদের 2018, 2017 অন্য যে সমস্ত বিগত সালের কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন নিয়েও আলোচনা করব। এছাড়া কিছু ইম্পর্টেন্ট সাজেশন টাইপ কোশ্চেন সেইগুলো আমি বলে দেবো যে কোন কোন কোশ্চেনগুলো এবছর আসতে পারে। ঠিক আছে, এছাড়া এক্সট্রা উপপাদ্য, যেটা অনেকেরই প্রবলেম হয়, কিছু এক্সট্রা উপপাদ্যও করানোর চেষ্টা করব। ঠিক আছে, আজ আমরা আলোচনা করব 2019 সাল মাধ্যমিকের ম্যাথের কোশ্চেনটা নিয়ে। প্রথম কোশ্চেন যেটা বলেছে দেখো, বলেছে যে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত। এখানে কত না, লভ্যাংশের অনুপাতটা বলা আছে, মূলধনের অনুপাতটা বার করতে বলেছে, তাই তো। তাহলে আমরা লভ্যাংশের অনুপাত দিয়ে আছে, মূলধনের অনুপাত কী করে বার করবো না, আমাদের অংশীদারি কারবারের লভ্যাংশ বন্টন সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে। সেখানে কি বলা ছিল না, যে লভ্যাংশটা সেটা কি 3টি ভাগে তারা ভাগ করতে পারে, মানে কি তারা সমানভাবেও ভাগ করতে পারে, অথবা তারা মূলধনের অনুপাতেও ভাগ করতে পারে, অথবা কি না তোরা অন্য কোনো চুক্তি অনুসারে ভাগ করতে পারে, তাই তো। আমাদের অনুসরণী যে কোশ্চেনগুলো ছিল সেখানে দেখবে তারা কিভাবে এই লভ্যাংশটাকে নিচ্ছে, সেখানে বলে দেওয়া আছে। কোথাও বলে দেওয়া আছে তারা সমানভাবে ভাগ করে নিয়েছে, কোথাও বলে দিয়েছে তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে, আবার কোথাও বলেছে চুক্তিতে ভাগ করেছে। আবার কিছু কিছু কোশ্চেনে দুটো আছে, যে তারা হয়তো সমানভাবেও কিছুটা ভাগ করেছে, আবার কিছুটা মূলধনের অনুপাতেও ভাগ করে নিয়েছে। এবার তোমরা বলবে এখানে তো কোনোটাও বলা নেই যে কিভাবে ভাগ করেছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না, সেক্ষেত্রে তোমাদেরকে বলা ছিল যে তা যদি না বলা থাকে যে কী হিসাবে ভাগ করতে হবে, তাই তো, তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা কি করবে না, সেই লভ্যাংশটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। বুঝতে পেরেছো কি বলছি না। এক্ষেত্রে যদি বলার না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, তারা যে মূলধনটা দিয়েছে সেই অনুপাতে তাদের লভ্যাংশ বন্টন হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের লভ্যাংশ বন্টন যেহেতু বলে আছে, তাহলে সেই অনুসারে তাদের মূলধনটা হবে, মানে কি লভ্যাংশের অনুপাতটা মূলধনের অনুপাতের সাথে সমান হবে, তাই তো। তাহলে এখানে তো বলা নেই, তাহলে কি হবে, লভ্যাংশের যেটা দেওয়া আছে সেটা কি হবে, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত একই হবে। বুঝতে পেরেছো। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে না, এখানে যে কোশ্চেনটা আছে দেখো, সেখানে প্রথমে বলে দিয়ে আছে যে লভ্যাংশের অনুপাত যেটা বলে দিয়ে আছে সেটা তুমি লিখো প্রথমে, লভ্যাংশের অনুপাত সমান কি হবে, মূলধনের অনুপাত হবে। তাহলে এই দুটো অনুপাত একই হবে। ঠিক আছে, তাহলে সেখানে তুমি কি লিখবে, ইকুয়ালটা কি লিখবে, 1/2:1/3 এটা লিখবে। বুঝতে পেরেছো। তাহলে এবার তুমি কি করবে না, তোমাদের এখানে যে দিয়ে আছে 1/2:1/3, এটা কি একটু সরল করে নিতে হবে এই অনুপাতটাকে, তাই তো। এটা ভগ্নাংশের আকারে অনুপাতটা দিয়ে আছে, সেটাকে আমি কি করব, পূর্ণ সংখ্যার আকারে করব। তাহলে তুমি সেখান থেকে কী করবে না, তোমাকে এখানে কি করতে হবে, 2 আর 3 সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক সেটা দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে কি করবে না, 1/2 করবে, কারণ 6টাই তো সবচেয়ে 2 আর 3 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে 6 দিয়ে গুণ করবে, এটা কি হবে 1/3 হবে। বুঝতে পেরেছো। এবার তোমরা বললো অন্য যদি কোনো মান থাকতো, তাহলে সেক্ষেত্রে তোমরা বার করতে সেই দুটো সংখ্যা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, মানে কি তোমরা সেক্ষেত্রে 2 আর এখানে ছোট সাধারণ গুণিতক বার করতে বলেছো, মানে কি 2 আর 3 লসাগুটা বার করতে হবে, তাই তো। এখানে করলে 2 আর 3 হবে, এই লসাগু কত হবে, 6 হবে, তাই তো। এই লসাগু কত হবে, 6 হবে। বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমাকে কি হবে, এখানে তুমি যদি কাটাকুটি করে কত হবে, 3:2 হবে। 2 দিয়ে 6কে কাটছো কত হবে, 3 হবে। এখানে 3 দিয়ে 6কে কাটলে কত হবে, 2 হবে। ঠিক আছে, তাহলে 3:2 হবে।
বুঝতে পেরেছো? অথবা তুমি এটাকে অন্যভাবে ভাবতে পারো যে লভ্যাংশের অনুপাত বলেছে মানে কি প্রথম ব্যক্তির লভ্যাংশ ডিভাইডেড বাই দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ, এইটা বলে দিয়েছে। মানে কি প্রথম ব্যক্তির মূলধন ডিভাইডেড বাই দ্বিতীয় ব্যক্তির মূলধন, এটা 1/2 ডিভাইডেড বাই যদি 1/3 করো তাহলে 3টাতে উপরে চলে যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে কি হবে সেক্ষেত্রে 3/1 ইন্টু 1/2 হবে, মানে 3/2 হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও তুমি তখন তাদের যদি অনুপাত করো তাহলে 3:2 হবে। তুমি এভাবেও অঙ্কটা করতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে? এক্ষেত্রে উত্তরটা বি হবে। বি এর দাগে যে উত্তরটা আছে সেটা হবে, মানে 3:2 হবে উত্তর। বুঝতে পারলাম? তারপরে যে কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে পি প্লাস কিউর মান দিয়ে আছে। পি প্লাস কিউ ইকুয়াল টু কত বলেছে? পি প্লাস কিউ ইকুয়াল টু √13 বলে দিয়ে আছে। এবং আর কি বলে দিয়েছে? পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 বলে দিয়ে আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে না, সেক্ষেত্রে তোমাকে যদি পি কিউর মান বার করতে হয় তাহলে পি কিউ ইকুয়াল টু কি হবে? এই দুটো নিয়ে করতে হবে, মানে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউকে ব্যবহার করে পি কিউর মান বার করতে হবে। তাহলে তোমাকে সেক্ষেত্রে কি করতে হবে? পি কিউর সূত্র বলতে হবে, তাই তো? তোমরা যেমন 7-8 পড়েছো পি কিউর সূত্র, সেক্ষেত্রে তোমরা পি কিউ মানে কি, তোমরা এখানে পি কিউটা চল, সেখানে তোমরা এ বি চলের সাপেক্ষে সূত্রটা পড়েছো, এ বির সূত্র পড়োনি? a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার পড়েছো তো, তাই তো? তাহলে এক্ষেত্রেও সেই এই শুধু সেখানে এ বি চল ছিল, এখানে পি কিউ চল, এগুলো তো চল। ঠিক আছে, তাহলে আমরা এই পি প্লাস কিউ, তাহলে সেই এক্ষেত্রে কী হবে? পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার হবে, মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার হবে। কি বলছি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে সেখানে তোমাদের শুধু মানটা বসিয়ে দিতে হবে। তাহলে পি প্লাস কিউর মান কত আছে? √13 আছে, তাহলে √13 বসালে ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস √5 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে কি হবে এখানে? কি এটা কি লিখতে পারো যে √13 এর স্কোয়ার আছে মানে কি √13 ইন্টু √13, তাহলে √13 ইন্টু √13 মানে কত হবে? 13 হবে, শুধু 13 হবে। আর 2 স্কোয়ার মানে কত হবে? 4 হবে, তাই তো? তেমনি একই রকমভাবে তাহলে √5 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার আছে মানে কি √5 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, মানে কি √5 ইন্টু √5 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি হবে? √5 ইন্টু √5/5 হবে ডিভাইডেড বাই 4 হবে। এবার তুমি এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা করেছো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে 4 বসবে, তাই তো? আর এই উপরে কত বসবে? 13 মাইনাস 5 হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে কত হবে? 8 ডিভাইডেড বাই 4 হবে, তার মানে কত হবে? 2 হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো 2-1 যে কোশ্চেনের উত্তরটা আছে সেটা এতে কত আছে? 2 আছে, তাহলে 2টাই হবে উত্তর। হলো, তাহলে এর দাগে 2টাই হবে উত্তর, এটা হবে উত্তর। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তারপরের কোশ্চেনটা দেখো, যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ডেটে আবার ওই সমস্ত কোশ্চেনই আলোচনা করব, এক্সট্রা নতুনও করব, আবার ওই সমস্ত কোশ্চেনগুলো আগে বলে দেবো যে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই তোমরা জানিও। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, বলেছে যে কোনো বৃত্তের কেন্দ্র ও ব্যাস এবি, তাহলে কেন্দ্রটা বলা আছে এবং ব্যাসটা এবি বলে দেওয়া আছে। বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডিটা কি না বৃত্তস্থ, ওই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ, ঠিক আছে? এবং এবিসি কোণ ইকুয়াল টু কত বলেছে? 65 ডিগ্রি, আর ডিএসি কত? 40 ডিগ্রি হলে বিসিডির মান কত? এটা বলে দেওয়া আছে, তাই তো? তাহলে আমাকে প্রথমে ছবিটা আঁকতে হবে, তাহলে দেখো আমি ছবি আঁকছি। তাহলে তুমি এখানে একটা ছবি এঁকে নিলে, এরকম একটা ছবি এঁকে নিলে। এর বৃত্তের কেন্দ্র কত বলে দেওয়া আছে? ও বলেছে। বৃত্তের ব্যাস কত বলেছে? এবি বলেছে, তাই তো? ব্যাসটা এবি বলে দেওয়া আছে। এবার কি বলেছে না এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজটা বলে দেওয়া আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজটা বলে দেওয়া আছে। তাহলে তুমি এখানে এবিসিডি এরকম একটা টেনে নিলে, বৃত্তস্থ চতুর্ভুজ টেনে নিলে,
এরকম একটা চতুর্ভুজ টেনে নিলে, এখানটা সি দিলে, এখানটা ডি দিলে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়ে আছে। এরপরেরটা দেখো বলেছে যে এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে প্রথমে তুমি এরকম একটা টেনে নিলে, তাই তো? তাহলে তোমাকে প্রথমে বলেছে, দেখো বলছে এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি, তাই তো? তাহলে তুমি এ বি সি এই কোণটা, এটা কত বলেছে? 65 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে, তাই তো? তারপরে কি বলে দিয়েছে? ডি এ সি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে ডি এ সি এটা, তার মানে এই কোণটা বোঝাচ্ছে, এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে? 40 ডিগ্রি বলে দেওয়া আছে। বুঝতে পেরেছ? বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে ডিএসি ইকুয়াল টু কত বলে দিয়েছে? 40 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে বার করতে বলেছে বিসিডি। মানে এই পুরো কোণটার মান বার করতে বলেছে, ঠিক আছে? বিসিডি মানে এই পুরো কোণটা বুঝিয়েছে, এই পুরো কোণটা, ঠিক আছে? তাহলে তুমি এই কোণটা কি করে বার করবে? না, তোমাকে এই কোণটা বার করতে হলে তোমাদের কি ছিল? বৃত্তস্থ চতুর্ভুজের সম্পর্কে যে উপাদ্য চ্যাপ্টার ছিল, সেখানে তোমাদের এই ধরনের অঙ্ক আছে, দেখবে, ঠিক আছে? তাহলে তোমাকে এই কোশ্চেনটা আগে বার করতে হলে কি করতে হবে? তুমি এই পুরো এইটা যদি মানটা বার করতে পারো, তাহলে এইটা বার করতে পারবে। কেন কি না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হবে? সম্পূরক হবে। মানে সম্পূরক মানে কি? এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। সম্পূরক বলেছে, তাই তো? সম্পূরক মানে কি? ওই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমার দেখো, তুমি যদি এইটা বার করো, তাহলে কি করবে? এইটা বেরিয়ে গেলে 180 মাইনাস এই কোণটা বললে তুমি এই কোণটার মান বার করতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাকে প্রথমে এই কোণটার মান বার করতে হবে। তোমার এই কোণটা দিয়ে আছে, তাহলে এইটা বার করতে হবে, তাই তো? তাহলে এইটা যদি তুমি বার করে ফেলো, তাহলে এই দুটো কোণের সমষ্টিটাই হবে এই ডি এ বি বা বি এ ডি, এই কোণটার মান, এই পুরো কোণটার মান, ঠিক আছে? সেখান থেকে তুমি বলবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সম্পূরক। তাহলে এইটার মান এত হলে এইটা হবে 180 মাইনাস এই কোণটা, বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? না, প্রথমে দেখো, তাহলে এই কোণটা তোমাকে আগে বার করতে গেলে কি হবে? তোমাকে এইটা একটা ত্রিভুজ হিসাবে বার করে এই দুটো কোণের সমষ্টি যেটা হবে, সেটা কি হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ দিলে এইটা পাবো, ঠিক আছে? তাহলে এবার তুমি বলবে যে এ সি বি এইটা কত হবে? এটা হবে 90 ডিগ্রি। কেন কি না, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ তোমাদের ছিল তো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তোমাদের উপপাদ্য আছে, খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ঠিক আছে? তাহলে তোমাকে যখন এ সি বি এই কোণটা মান কত হবে? এই কোণটার মান হবে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তুমি কি লিখবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের এ বি ব্যাস, ঠিক আছে? ঠিক আছে, আর এসিবিটা কি? এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি কোণের মান কত হবে? এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। বুঝাতে পারলাম? তাহলে এসিবি কোণের মান কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে? এবার যদি এই কোণটা 90 ডিগ্রি, এটা 65 ডিগ্রি, তাহলে তুমি এই কোণটার মান বলতে পারবে? কি হবে? এইটা একটা ত্রিভুজ হবে, এইটা একটা ত্রিভুজ হবে তো, এইখান থেকে তুমি যদি নাও, এটা একটা ত্রিভুজ তো, ঠিক আছে? এটা কি হবে? একটা ত্রিভুজ হবে। তাহলে তুমি যদি তার এই দুটো কোণ জানো, এই কোণটা বলতে পারবে। কি বলবে? না, এখান থেকে তুমি লিখতে পারো যে বিএসি এই কোণটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? 90 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি লিখবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে বলো? 155 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে তার মান কত হবে? 25 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে তুমি এই কোণটা কত পেলে? 25 ডিগ্রি। উপরেরটা কত ছিল? মানে সিএডি এই কোণটার মান কত ছিল? 40 ডিগ্রি, যেটা বলে দিয়ে আছে। তাহলে তুমি এখান থেকে বলতে পারো বিএডি এই কোণটার মান কত হবে? 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি,
বুঝাতে পারলাম? তাহলে তুমি কি লিখবে যে BAD এই কোণটা কত হবে 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, ঠিক আছে, সমান কত হবে 65 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি যেটা প্রথমে শুরুতেই বলেছিলাম যে তুমি যদি এইটা পেয়ে যাও তাহলে এই কোণটার মান বলতে পারবে, কারণ তুমি যদি এইটা পেয়ে যাও তাহলে এই কোণটার মান তো বলতে পারবে, কারণ কি এটা তো কি তোমরা জানো কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা পড়েছি তো পূরক কোণ সম্পূরক কোণ। ঠিক আছে, তাহলে সম্পূরক মানে কি বলেছে ওই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে তুমি এই কোশ্চেনটা পেয়ে গেছো। তাহলে এবার কি হবে না তুমি লিখবে যে BCD ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান কত হবে 115 ডিগ্রি হবে। ঠিক আছে, 115 ডিগ্রি হবে। তাহলে তুমি বলে দিবে যে এই কোণটার মান 115 ডিগ্রি। দেখো তোমাদের এখানে কোশ্চেনে আছে 115 ডিগ্রি, এই যে 115 ডিগ্রি। ঠিক আছে, এখানে ওই কোশ্চেনগুলো কোনো কোনো কোশ্চেনে ডবল ক্রস দুটো করে দাগ দিয়ে আছে, মানে যে আগের যার কোশ্চেন সে একটু ভুলভাল করে রেখেছে আর কি। ঠিক আছে, এছাড়াও তুমি এই কোশ্চেনটাকে আরেকটাভাবেও করতে পারো। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন তুমি অনেকভাবেই ভাবতে পারো। ঠিক আছে, তুমি যেমন বলতে পারো তুমি যদি এই মানটা পেয়ে যাও, এটা যদি আমরা 25 ডিগ্রি পেয়ে গেছি তো যে এটা 65 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে এইটা কত হবে 180 ডিগ্রি মাইনাস কত হবে 90 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি তোমার কত পেয়েছিলাম 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি থেকে এই কোশ্চেনটা এই মানটা পেয়েছিলাম 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা যদি 25 ডিগ্রি হয় এই কোণটাও 25 ডিগ্রি হবে। কেন বলো তো না এইটা দেখো এটা কি এটা কি একান্তর কোণ তো, একান্তর কোণ তো আমরা পড়েছি তো। তাহলে এইটা 25 হলে এটাও 25 তো, তাহলে এইটা যদি 25 হয়ে যায় তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস 25 কত হয়ে যাবে পুরো কোণটা 90 প্লাস 25 করলে কত হয় 115 ডিগ্রি হয়, তাই তো। তাহলে তুমি ওভাবেও এই কোশ্চেনটাকে সলভ করতে পারো। বুঝাতে পারলাম? তারপরে দেখো কোশ্চেন যেটা বলেছে tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার মান কত, তাই তো। তাহলে তোমাদের এই ধরনের কোশ্চেন আছে, কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন তো এবছর আসবে না, তাই তো, এটা সিলেবাসের বাইরে করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের যেহেতু এই কোশ্চেনটা আসবে না, তাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি যে এটার কোশ্চেনের উত্তর 2 হবে। ঠিক আছে, তবুও তোমরা যদি জানতে চাও যে স্যার এই কোশ্চেনটা কীভাবে সলভ হলো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি নেক্সট ডেটে বলে দেবো। ঠিক আছে, কিন্তু তোমাদের যেহেতু এবছর আসবে না, আমার মনে হয় না যে এটা তোমরা জানতে চাইবে। ঠিক আছে, তবুও যদি কারো মনে হয় না স্যার বলে দিন, আমি বলে দেবো। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা যেটা বলেছে দেখো, বলছে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে, এরকম জিজ্ঞেস করেছে। মানে কি দুটো ঘনককে পাশাপাশি রাখলে তাদের যে আয়তঘনকটা উৎপন্ন হবে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে। ঠিক আছে, তাহলে ঘনক মানে কি যে আয়তঘনকের বাহুগুলো সমান, তাই তো, মানে 2√6 হলে প্রত্যেকটা বাহুই 2√6 সেমি হবে। কি বলছি বুঝতে পেরেছো? প্রত্যেকটা বাহুর মান কত হবে 2√6 হবে। আর আয়তঘনক কি বলেছিল না ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার, মানে কি প্রত্যেকটা তলই কত কি হবে আয়তক্ষেত্রাকার হবে, এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে সমান হবে। ঠিক আছে, এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর কি হবে লম্ব হবে, সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব হবে, তাই তো। সেটা কি ছিল আয়তঘনক ছিল, তাই তো। এবার দেখো আমি ছবির সাহায্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু ভালো করে দেখো কিভাবে তোমরা ঘনকটা আঁকবে। এরকম করে আঁকবে, বাহুগুলো সমান হবে। ঠিক আছে, আমার ছবিতে একটু বড় ছোট হয়ে যেতে পারে, তবে বাহুগুলো সমান করবে। হলো, এরকম ভাবে তোমরা ঘনক আঁকো, তাই তো। তোমরা এভাবে ঘনক আঁকো, এখানে হয়তো আরেকটা ঘনক আঁকলে তুমি, এরকম দুটো ঘনক বলে দিয়ে আছে, এরকম দুটো ঘনক হয়তো বলে দেওয়া আছে। ঠিক আছে, বলছে প্রত্যেকের বাহু কত হবে
2√6 হবে, এত সেমি হবে। তাহলে এরও বাহু কত হবে? 2√6 সেমি হবে। বুঝতে পারছি? প্রত্যেকটা বাহুই হবে। ঠিক আছে, এবার যদি বলছে এই দুটো ঘনককে পাশাপাশি রাখলে, তাহলে পাশাপাশি রাখলে ছবিটা কেমন হবে দেখো। পাশাপাশি রাখছি আমি, দেখো ছবিটা দেখো, ভালো করে বুঝবার চেষ্টা করবে ছবিটা। দেখো পাশাপাশি রেখেছি, হয়েছে? ছবিটা হয়েছে? বুঝতে পেরেছো? যদি পাশাপাশি রাখে ছবিটা কেমন হবে? ঠিক আছে, তখন কি হবে দেখো, এইটাও তো 2√6, এই বাহুটাও তো 2√6, আর এই বাহুটাও কত? 2√6 তো। ঠিক আছে, তখন এই বাহুর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে বলো তো? এই দুটো যোগফল হয়ে যাবে। ছবিতে দেখতে পাচ্ছ তো? দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? এই দুটো যোগফল হয়ে যাবে, তাই তো? তাহলে এই দুটো যোগফল যদি হয়ে যায়, তখন কি হয়ে যাবে? দৈর্ঘ্যর মানটা ওই দুটো যোগফল হবে, মানে 2√6 প্লাস 2√6 হবে, তাই তো? কিন্তু প্রস্থটা সেটা কি হবে? সেইটা একই থাকবে, তাই তো? সেটা তার মান কত হবে? 2√6 সেমি হবে। উচ্চতাও কত হবে? উচ্চতাও একই হচ্ছে, দেখো ছবিতে দেখো, প্রত্যেকটা উচ্চতাই তো একই আছে, সেটাও কত হবে? 2√6 সেমি হবে। বুঝতে পেরেছ? শুধুমাত্র দৈর্ঘ্যটা কত হবে? 2√6 প্লাস 2√6 সমান কত হবে? 4√6, অত সেমি হবে। বুঝাতে পারলাম? এবার আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল? তাহলে দেখো, ঘনক ছিল, ওই জন্য বলেছে আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেনি, কিন্তু কেন বলেনি? কারণ এর যে দৈর্ঘ্যটা ছিল সেইটা আর প্রস্থ আর উচ্চতার সাথে এক রইল না। বুঝাতে পারলাম? এর যে দৈর্ঘ্যটা ছিল সেটা কি এক থাকবে? এক থাকবে না তো, কারণ প্রস্থ 2√6, উচ্চতাও 2√6, কিন্তু দৈর্ঘ্যটা কত হবে? 4√6, ওই দুটো যোগফল হয়ে যাচ্ছে পাশাপাশি রাখলে। বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে কি ওই ঘনকটা আর ঘনক রইল না, সেটা কি হলো? আয়ত ঘনক হলো। কারণ কি? তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই তো এক নয়। ঠিক আছে, দৈর্ঘ্যটা আলাদা। বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে কি হবে না, আয়ত ঘনকের, এবার আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কি ছিল? কি ছিল না, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি সেখানে এরকম ভাবে লিখবে যে আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান কি হবে? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান কি লিখবে? 4√6 তার স্কোয়ার প্লাস 2√6 স্কোয়ার প্লাস 2√6 তার স্কোয়ার হবে। ঠিক আছে, সমান কি লিখবে? এটা কত হবে? তাহলে এখানে 4√6 ইন্টু 4√6, তাই তো? 4√6 এর স্কোয়ার মানে কি? 4√6 ইন্টু 4√6, তাহলে 4√6 ইন্টু 4√6 কত হবে বলো? আর একটু ভেঙে দেখাবো। 4√6 ইন্টু 4√6 হবে, প্লাস কি হবে? 2√6 ইন্টু 2√6 হবে, প্লাস কি হবে? 2√6 ইন্টু 2√6 হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে কত হবে? 4 4 16, 16 ইন্টু 6 ইন্টু √6 হয় কি হবে? 6 হবে, তাই তো? তাহলে প্লাস কি হবে? 2 2 4 ইন্টু 6 হবে, এটা কত হবে? 4 ইন্টু 6 হবে। ঠিক আছে, তাহলে অত সেমি হবে, এগুলো উপরে প্রত্যেকটা সেমি লিখবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা 16 ইন্টু 6 হয় কত হবে বলো? 96 হবে, তাই তো? এটা কত হবে? 4 ইন্টু 6 হয় 24 প্লাস 24, এত সেমি হবে। বুঝতে পারলাম?
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে কত হবে 96 প্লাস 24 প্লাস 24, তাহলে কত হবে 96 প্লাস 24 করলে কত হবে 120 হবে, 120-র সাথে আরও 24 যোগ করলে কত হবে 144 হবে, তাহলে রুট 144 এত সেমি হবে। বুঝতে পারলাম, তাহলে সেটা কি হবে √12 ইন্টু √12, রুটের ভিতরে 12 ইন্টু 12 হবে, অত সেমি হবে, তাই তো, তাহলে কি হবে 12 হবে, 12 সেমি হবে। বুঝতে পেরেছো, তাহলে দেখো ডি এরটা 12 সেমি আছে, তাহলে এটা হবে উত্তর। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, বলেছে x1, x2, x3, ডট ডট দিয়ে আছে x10, রাশিগুলির গড় 20 হলে x1 প্লাস 4, দিয়ে x2 প্লাস 4, x3 প্লাস 4, দিয়ে ডট ডট করে কি দিয়ে আছে x10 প্লাস 4, রাশিগুলির গড় কত, এটা বলেছে, তাই তো, তাহলে এইটাও কি তোমাদের কোশ্চেন এই বছর আসবে না, ঠিক আছে, তবু এর উত্তরটা আমি বলে দিচ্ছি, এর উত্তরটা 24 হবে। ঠিক আছে, তাও যদি কারো মনে হয় যে স্যার কোশ্চেনটা কীভাবে সলভ হলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো। ঠিক আছে, তারপরে 2-1 কোশ্চেনটা দেখো, বলেছে এখানে যে কোনো 5টা করতে বলেছে, তবু আমি সবগুলোই বলে দিচ্ছি। বলছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রাখে এবং 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন কত 121 টাকা, বার্ষিক সুদের হার ছিল কত, তাহলে কত পার্সেন্ট হবে সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা ভালো করে পড়ো, বলেছে ব্যাংকে 100 টাকা জমা রেখেছে, তাহলে আসল কত, আসল কি হবে 100 টাকা হবে, কারণ ওইটাই তো সে জমা রেখেছিল, তাই তো, এবং সময়টা কত বলেছে 2 বছর, 2 বছর বলেছে, এখানে কিসের মান বার করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধির মান বার করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে 121 টাকা, সুদের হারটা বার করতে বলেছে, তাই তো, সুদের হার আর এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে তোমাদের বিভিন্ন এই ধরনের কোশ্চেনগুলো কোথাও দেখবে তোমাদের সমূল চক্রবৃদ্ধি বার করতে বলবে, কোথাও আর এর মান বার করতে বলবে, কোথাও এন এর মান বার করতে বলবে, তাই তো, তাহলে তোমাকে আগে কি জানতে হবে, আগে তোমাকে সমূল চক্রবৃদ্ধি, যে এখানে যেহেতু সমূল চক্রবৃদ্ধি বলেছে তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা জানতে হবে, তাই তো, বা যেখানে চক্রবৃদ্ধি বলে সেখানে চক্রবৃদ্ধির সূত্রটা তোমাকে জানতে হবে। চক্রবৃদ্ধি কি, সমূল চক্রবৃদ্ধি কি, সমূল চক্রবৃদ্ধি কি, মূল সমেত যে চক্রবৃদ্ধিটা, তাই তো, সমূল, তাই তো, তাহলে এর মানটা কি ছিল, সমূল চক্রবৃদ্ধি কালটা কি ছিল পি ইন্টু মানে আসল গুণিত ব্র্যাকেটের মধ্যে কি ছিল 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ছিল। বুঝতে পারলাম, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি ছিল আসল গুণিত ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সুদের হার ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কত ছিল, সময় ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে সেইটাই তুমি এখানে লিখছো। দেখো প্রথমে এখানে 2-1 দাও, বলেছে যে এখানে তুমি তাহলে লিখবে কি, প্রথমে আগে লিখে ধরি বার্ষিক, যেহেতু এটা বার করতে বলেছে তাহলে এটা ধরে নিতে পারো তুমি সুদের হার r%, ঠিক আছে, বার্ষিক সুদের হার r% হলো। এবার তুমি বললে যে আসল পি ইকাল টু কত 100 টাকা, ঠিক আছে, সময় এন ইকাল টু কত 2 বছর, ঠিক আছে, আর সমূল চক্রবৃদ্ধি ইকাল টু কত দিয়ে আছে, আমরা সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত দিয়ে আছে 121 টাকা দিয়ে আছে, তাই তো, তাহলে আমরা কি জানি, আমরা যদি এই সূত্রের সাপেক্ষে করি সমূল চক্রবৃদ্ধি সমান কি লিখতাম, আগে সূত্রটা লিখি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি লিখবো পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n লিখবো, তাই তো, তাহলে এখানে পি এর মান কত দিয়ে আছে 100,
1 প্লাস আর এর মান কত দেওয়ার নেই, এটা বার করতে বলেছে, ডিভাইডেড বাই 100 লিখলাম, হোল টু দি পাওয়ার n মানে 2 লিখলাম। ঠিক আছে, তাহলে এবার এটা এই হিসাবে লিখে দিলাম। এবার যেহেতু সমল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাই তো, তাহলে আমি এখানে কি লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি। যেহেতু কেন বলেছি না, এখানে দেখো আরটা কি, আরটা হচ্ছে যে কোনো চল। সবসময় মনে রাখবে, যদি তুমি কোনো একটা মানকে চলের হিসাবে ধরে নাও না, তাকে অবশ্যই সেখানে কি হবে, সেটা সমীকরণের আকারে হবে, তবেই তো আমরা চলের মান বার করতে পারবো। তাই তো, আমরা যে কোনো চলের মান যদি আমাকে বার করতে হয় অবশ্যই সমীকরণ হবে, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, তুমি কি লিখবে, প্রশ্নানুসারে লিখতে পারো বা শর্তানুসারে লিখতে পারো। বুঝতে পেরেছ? তাহলে কি লিখবে, এই সমল চক্রবৃদ্ধির মানটা 121 টাকা যেটা দিয়ে আছে সেটার সমান কি হবে, এই মানটা হবে। এই দুটো মান তো একই, এটাও সমল চক্রবৃদ্ধি বোঝাচ্ছে, এটাও সমল চক্রবৃদ্ধি বোঝাচ্ছে। তাহলে কি লিখবে, 100 ইন্টু 1 ডিভাইডেড বাই আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার তুমি কি লিখবে, 100টাকে এইদিকে আনতে পারো। এবার দেখো, তুমি কখনোই দুটো সমান লিখবে না, অনেকেই ভুল করে, এখানটা কি লিখবে, বা লিখবে। ঠিক আছে, তাহলে 121 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। এটা যেহেতু দেখো এদিকটাই তো গুণ ছিল, আমি এদিকে যদি নিয়ে আসি কি করব, গুণ ছিল, ভাগ করবো নিশ্চয়ই, তাই তো। তাহলে আমি 100টাকে ওই জন্য এ পাশে নিয়ে এলাম, সেটা সমান কি লিখলাম, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। n এর মান তুমি জানো, এখানে n এর মান 2 লিখে দিতে পারো, এখানে n এর মান 2 লিখে দিতে পারো। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাকে দেখো, এরকম যখন এরকম সমীকরণ থাকবে, এর পাওয়ারে 2 আছে, তাহলে এইটাকে কি করতে হবে, এই পাওয়ার আর এর পাওয়ার 1 করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু তুমি এইগুলো সহজে সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে তুমি যখন এই পাওয়ারে 2 আছে, এর পাওয়ারে 2 করবে, তখন কি লিখবে, এটাকে 11 ডিভাইডেড বাই 10 তার হোল স্কোয়ার করবে, তবেই তো হবে। দেখো 11 গুণিত 11 হয়ে কত হবে, 121 হবে, আর 10 গুণিত 10 হয়ে কত হবে, 100 হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো এইটাকে এই আকারে লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমি দুপাশ থেকে পাওয়ার সরিয়ে দিচ্ছি, প্লাস আর বাই 100 হোল, এরকম থাকবে। আর 2টা এই পাশেও পাওয়ারে 2, এ পাশেও পাওয়ারে 2 উঠে গেল, তাই তো। এবার তোমাকে মনে রাখতে হবে, আমাকে কার মান বার করতে হবে, আর। তাহলে আর সবসময় এক পাশে থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে আরটা দেখাতে হবে, তাহলে আর ইকুয়াল টু কিছু হবে, আমাকে আর এর মানটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেইটা সমান কি লিখবো, তাহলে 11/10 সমান যদি এই মানটা হয়, তাহলে এইটা সমান আমি এটা লিখতে পারি, তাই তো। তাহলে আমি কি লিখবো, 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত হবে, 11 ডিভাইডেড বাই 10 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখবো, আর বাই 100 ইকুয়াল টু কত হবে, 11/10 মাইনাস 1 হবে। বুঝাতে পারলাম? তাহলে সেখান থেকে কি হবে, দেখো আর বাই 100 ইকুয়াল টু কি লিখবে এখানে, বলো, এখানটায় নিচে কত বসবে, 10 বসবে, তাই তো। এখানে কত হবে, 11 মাইনাস 1 হবে, 11 মাইনাস 10 হবে, তাই তো। কারণ এখানে 10, এখানে 1 আছে, এখানে 10 আছে। ঠিক আছে, তার মানে কি, তুমি এখানে কত 1 আছে মানে কি, এখানেও নিচে 1 আছে। তাহলে তুমি আরও যদি ভগ্নাংশের, আরও যদি তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ যদি না জানো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি হতে আছে, 1-এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে, মানে 10 কমা যদি 1 করো, তাহলে এখানে কত হবে, 1 বসালে 10,1ই হবে, তাই তো। বা তুমি যদি, ঠিক আছে, তাহলে তুমি এখানে লসাগু কত হবে, 10 হবে। তাহলে 10 যদি বসে, এখানে কত হবে, 10 ভাজিত 10 মানে 1, সেটা 11-এর সাথে গুণ হবে, 11 গুণিত 1 হবে, তাই তো। আর 10 ভাজিত 1 করলে কত হবে, 10 হবে, সেটা 1 ইন্টু 10 হবে, তাই তো। তাহলে সেখানে কত হবে, 10 হবে, তাহলে 11 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 হবে। বুঝতে পেরেছো? যারা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারোনি, তারা এই জিনিসটা বুঝতে পারলে, তাই তো। যদি বুঝতে না পারো আমাকে বলো কিন্তু, ঠিক আছে, আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও, আমি আবার বলে দেবো। তাহলে এখানে দেখো, তাহলে আর সমান কত হবে, এখানে কত, 11 মাইনাস 10 করলে 1 ডিভাইডেড বাই 10 ইন্টু 100 হবে, তাহলে কত হবে, বা আর ইকুয়াল টু 10 হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা কত হবে, উত্তরটা হবে 10% হবে। ঠিক আছে, এখানটা কত হবে, 10% হবে। বুঝতে পেরেছ? বুঝতে না পারলে বলবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো,
তারপরের কোশ্চেনটা কি বলেছে, যে দুটি দ্বিঘাতকরণী যোগফল ও গুণফল যদি একটি মূলধর সংখ্যা হলে করণীদ্বয় কি করণী হবে সেটা বলেছে। তাহলে দুটি দ্বিঘাতকরণী বলেছে, ঠিক আছে। তাদের যোগফল এবং গুণফলটা কি বলেছে, মূলধর সংখ্যা। এবার তোমরা বলবে যে মূলধর সংখ্যাটা কি, তাই তো। অনেকে বলবে বুঝতে পারবে না যে মূলধর সংখ্যাটা স্যার কি, ওটা বুঝতে পারছি না। তাহলে তোমরা কিন্তু এটা 9-এ পড়েছো, মূলধর সংখ্যাটা তোমরা 9-এ পড়েছিলে। সেখানে কি বলেছিল, কি বলেছিল না, যে সমস্ত সংখ্যাকে কি P/Q আকারে লেখা যায়, তাই তো। যেখানে PQ দুটো পূর্ণ সংখ্যা হবে আর কিউটা নট ইকুয়াল টু 0 হবে। ছিল তো 9-এ, ছিল তো, ফার্স্টের চ্যাপ্টারেই ছিল, তাই তো। তাহলে সেখানে বলে দেওয়া ছিল যে P/Q আকারে লেখা যাবে, তাই তো। এবং PQটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে, মানে যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা হবে আর কিউটা নট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে তাদের যোগফল এবং গুণফল করলাম, কিন্তু সেখানে কি হবে, কোনো করণী থাকছে না, ঠিক আছে। মানে কি, সেটা অমূলত হচ্ছে না, সেটা মূলত হয়ে যাচ্ছে। বুঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি বলবো, আমরা দেখো আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের যেমন যদি এখানে থাকতো যে a+b, তাই তো। তাহলে এইটার করণ নিঃসরণ উৎপাদক কী হতো, দুটো হতো। কী হতো, একটা হতো a-√b হতো, আর একটা কী হতো, -a+√b হতো। দুটোই কিন্তু করণ নিঃসরণ উৎপাদক। বুঝাতে পারলাম। কারণ কি, তুমি দেখো এই দুটো যদি গুণ করো, a+√b ইন্টু a-√b যদি গুণ করতে, সেখানে কি করতো, নিশ্চয়ই a² + -√b² হতো, মানে a² - b² সূত্র হতো, তাই তো। বুঝাতে পারছি। তাহলে সেক্ষেত্রে কি হতো, a² - √b ইন্টু √b হয়ে b হতো। সেখানে দেখো রুট আর থাকতো না, মানে করণ নিঃসরণ উৎপাদক হচ্ছে তো এটা। তারপরে দেখো তুমি যদি এইটাও একই রকমভাবে করতে, a+√b ইন্টু -a+√b, তাহলে এইটাকে তোমরা কি করবে, একটু সাজিয়ে নিতে পারো। কি লিখতে পারো, √b + a, আর এটাকে কি লিখতে পারো, √b - a, এই হিসাবে লিখতে পারো। তার মানে কি √b² - a² লিখতে পারো, তাই তো। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো, b² √b ইন্টু √b শুধু b হবে, b - a² হবে, এরকম হবে, b - a² হবে, ঠিক আছে। তাহলে সেইটাও কি হবে, করণ নিঃসরণ উৎপাদক হবে। তাহলে তুমি করণ নিঃসরণ উৎপাদক পাচ্ছ দুটো। কিন্তু তুমি এবার দেখো, আমি বললাম এই দুটোই তো করণ নিঃসরণ উৎপাদক, কিন্তু তুমি দেখো এবার এদের যোগ করে দেখো। তাহলে a+√b ইন্টু প্লাস দিয়ে তুমি যদি a-√b করো, তাহলে কি হবে, ব্র্যাকেট তুলে দাও, a+√b + a-√b, এরকম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, রুট কেটে গেল, কত হবে, 2a হবে। তাহলে এখান থেকে দেখো করণী, এর ক্ষেত্রেও কী হলো, এটা মূলধর সংখ্যা হলো, তাই তো। এখানেও কোনো রুট থাকলো না, ঠিক আছে। আবার কিন্তু এইটা করো, a+√b প্লাস -a+√b, এরও ব্র্যাকেট তুলো, a+√b -a+√b, তাহলে কত হবে, 2√b হবে, এইটা হবে। কিন্তু এক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে রুটটা রইল, তাই তো। সেক্ষেত্রে কি কোনো মূলধর সংখ্যা পাওয়া গেল না। তাহলে এর ক্ষেত্রে কিন্তু দেখো, এর ক্ষেত্রে তুমি যোগ করলে এবং গুণ করলে দুটোই কি হলো, দুক্ষেত্রে কি হলো, রুটটা থাকলো না, তাই তো। তাহলে এই দুটো শর্তই যদি ফুলফিল করে, তাহলে সেক্ষেত্রে কি ছিল, সেটা কি আমরা কি বলতাম, অনুবন্ধী করণী বলতাম। দুটোই করণ নিঃসরণ উৎপাদক, কিন্তু এইটা যখন আমি যোগ করছি সেক্ষেত্রে হচ্ছে না, দেখো রুটটা আসছে, মানে মূলধর সংখ্যা হচ্ছে না, অমূলধর সংখ্যা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু গুণ করতে হচ্ছে, কিন্তু যোগ করতে হচ্ছে না, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, হলো। তাহলে এই দুটোই কিন্তু করণ নিঃসরণ উৎপাদক, কিন্তু এটা অনুবন্ধীকরণী, এইটা কি হবে, এর অনুবন্ধীকরণী হবে। বুঝতে পেরেছো, a-√bটা কি হবে, a+√bর অনুবন্ধীকরণী,
বুঝতে পেরেছো? যেহেতু এখানে কি বলে দিয়েছে, দুটি করণীর যোগফল ও গুণফল একটি মূলত করণী হলো, দেখো তোমাদের মূলত করণী দুটোই এসছে, তাই তো, রুট নেই তো, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, অনুবন্ধী করণী বলবো। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা যেটা বলে দিচ্ছে দেখো, বলছে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত, দুটি ত্রিভুজের ভূমিটা কি একই সরলরেখায় অবস্থিত, এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কি হবে, এরকম কোশ্চেনটা বলে দিয়েছে। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এবছরের পরীক্ষায় আসবে না, তাই তো, এবছর এটা পরীক্ষা হবে না, সাদৃশ্যতায় তোমাদের আছে এই ধরনের কোশ্চেন, তাই তো। তবুও আমি বলে দিচ্ছি যে এই কোশ্চেনের উত্তরটা কী হবে, সমান হবে। ঠিক আছে, সমান হবে। যদি কারো মনে হয় স্যার এই কোশ্চেনের উত্তরটা কীভাবে হলো, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমাকে দাগ নাম্বারটা বলে দিও, আমি পরের দিন বুঝিয়ে দেবো যে কীভাবে এটা মান সমান আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেনটা দেখো, বলছে cos 53 ডিভাইডেড বাই sin 37 এর সরলতম মান কত, এটা বলেছে। তাহলে এই কোশ্চেনটা তোমাদের এবারে আসবে না, তাই তো। তাহলে এখানে তবুও আমি বলে দিচ্ছি, এখানে তুমি sin 37টাকে কী করতে পারো, cos 53 আকারে আনতে পারো, বা cos 53টাকে তুমি সাইনের আকারে আনতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে দেখবে এর মান কী হবে, সরলতম মান কত হবে, 1 হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরটা বলেছে দেখো, বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কত, ভালো করে বুঝো, নিরেট বলে দিয়ে আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি নিরেট করো তখন কি হবে, তার তল সংখ্যা দেখো, তার ক্ষেত্রে দুটো সমতল ভাবে, নিরেট লম্ববৃত্তাকার চোঙের তুমি কি ভাবে, দুটো সমতল ভাবে আর একটা বক্রতল পাবে, দুটো সমতল আর একটা বক্রতল পাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে তল সংখ্যা মোট কটা হবে, 2 + 1 = 3টে হবে। কি বলছো, বুঝতে পেরেছো যে যদি নিরেট লম্ববৃত্তাকার চোঙ বলে, তাহলে নিরেট যদি হয়, তাহলে তুমি দেখো উপরে একটা তল যেটা, সেটা কি হবে, একটা সমতল হবে, আবার নিচেরটাও সমতল হবে। ঠিক আছে, কিন্তু আরেকটা তল তুমি কি পাবে, বক্রতল পাবে। ঠিক আছে, বুঝা গেছে না বুঝা যায়নি বলো, বুঝা গেছে? তুমি যদি একটা নিরেট কাঠের আকারে একটা যদি চোঙের মতো পাবো, যে বড় বড় কাঠের গুঁড়িগুলোকে যেমন চোঙের আকারে যদি রাখা হয়, মানে যদি তুমি গুঁড়িটাকে ভালো করে দুদিকেই সমানভাবে কেটে নাও, তাহলে তুমি উপর দিকটা দেখবে মাটির উপরে রাখা হবে, মানে সমতলের আকারে তুমি বসতে পারবে উপরে, তাই তো। তাহলে দুটো সমতল পাবে, কিন্তু মাঝখানটা যেটা হবে সেটা কি হবে, বক্রতল হবে না, বাঁকানো হবে না, বাঁকানো হবে তো। তাহলে তুমি কি হবে, দুটো সমতল পাবে কিন্তু একটা বক্রতল পাবে। মোট কটা তল পাবে, তাহলে 3টে তল পাবে। বুঝতে পেরেছো? তারপরটা বলেছে দেখো, বলছে x1, x2 ... করে x100 চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে তাদের মধ্যমা কত হবে, মধ্যমা হবে। এটা তোমাদের পরীক্ষা হবে না, তবুও আমি বলে দিচ্ছি এর মধ্যমাটা যেহেতু x100 পর্যন্ত দিয়ে আছে, তাহলে কত হবে, x50 + x51 / 2 হবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা এতটা পর্যন্তই করছি। নেক্সট ডেটে আমরা এই সমস্ত পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে যেমন আলোচনা করব, তেমনি কি না বিগত আর যে কোশ্চেনগুলো আছে, যত সালের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন নিয়েই আলোচনা করব, এবং এক্সট্রা উপাদ্য বা কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর আসতে পারে সেই সমস্ত কোশ্চেনও আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।